বক্তৃতা সূচনায় একটা কথা দিয়া বক্তৃতার মুখবদ্ধ করিব। এই কথাটার সঙ্গে আমার মতের ঐক্য আছে, কিন্তু ভাষাটা বড়ই তীব্র, আপনারা আমাকে ক্ষমা করিবেন। কথাটা আমি লিখি নাই, একজন মুসলমান কবি লিখিয়াছেন। সন্দীপ নামক স্থানে সুধারাম পল্লী নিবাসী আব্দুল করিম নামক এক কবি সপ্তদশ শতাব্দীতে লিখিয়াছিলেন, যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সবার কিবা রীতি নির্ণয় না যায়। মাতা পিতা মহগ্রামে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায়, নিজ দেশকে আগে কেন বিদেশে না যায়। উনি কিছুটা আক্ষেপ করেই বলেছিলেন, কিছু স্বল্প সংখ্যক উচ্চবিত্ত বঙ্গদেশের সন্ধান হইলেও বঙ্গ ভাষার বিরোধী ছিল। কবি তাহাদের প্রতি পরাজিত, তারা বাঙালিদের উপর সংস্কৃত ফার্সি বা উর্দু চাপাইয়া দিতে চাইছিলেন। ডক্টর এনামুল হক এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ তাদের আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বই লিখেছেন। অল্প সংখ্যক সৈয়দ শেখ বা মোগল ছাড়া পূর্ববঙ্গের বিপুল পরিমাণ জনসাধারণ খাঁটি বাঙালি এবং বাংলা ভাষাকেই তাদের মাতৃভাষা রূপে গণ্য করেন। এখানে একটা বলে রাখা ভালো, 100-150 বছর আগে একটু বাংলাতে বাঙ্গালা হতো, ওই থেকে একটু বাঙালি এসছে। এখন যেহেতু বাঙালি, কিন্তু তখন বাঙ্গালা শব্দটাই ছিল, বাংলা দেশ। আমাদের কোনো চাইনিজ বন্ধুর সাথে আলাপ করি, ওটা বলবো মঞ্জালা। আমার মনে হয় বাংলা থেকেই মঞ্জালা হচ্ছে। যাই হোক, তারপর ধীরে ধীরে ঐতিহাসিক গবেষণার ফলে প্রমাণিত হয়েছে যে বিভিন্ন ধর্ম গ্রহণ করবার বহু পূর্বে অপরাপর বাঙালির সঙ্গে এই জনসাধারণ খেলায় মামকাটা করিয়াছিল। এই বাংলাদেশের অনেকাংশ পূর্বে কলিঙ্গের অন্তর্গত ছিল। এই প্রাচীন বাঙালিরা কলিঙ্গবাসী নাম পরিচয় দিয়া জাভা, বালি, সুমাত্রা প্রভৃতি দেশে উপনিবেশ স্থাপন করিয়াছিল এবং পূর্ব ভারতীয় দ্বীপ সমূহে বাংলার অক্ষর ভাস্কর্য চিত্র সংস্কৃতি নিয়ে গিয়েছিল। এরাই ক্যাম্বোডিয়া এবং শ্যাম দেশ মানে থাইল্যান্ড তাহাদের রূপকথা প্রচলন করেছিল এবং মুসলিমের ভুবন বিজয়ী খ্যাতি প্রচার করেছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাঙালিদের কিন্তু মানে এই ভাষা ওদের প্রাচীনকালে খুব সমৃদ্ধ ছিল, যারা এই জন্য তারা আশেপাশের বিভিন্ন দেশে গিয়েও ইন্দোনেশিয়া ওরা ওদের উপস্থিতি প্রচার করেছিল। বৌদ্ধ যুগে এই বাংলাদেশে নানা জাতির মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। আর্য, অনার্য, মঙ্গোলিয়ান, দ্রাবিড়, তিব্বত, বার্মন প্রভৃতি নানা জাতীয় সংস্কৃতির ভিন্ন ভিন্ন সময়ে এই দেশের জনগণের উপর প্রভাব বিস্তার করেছিল, যার ফলে এই দেশের লোকের মনে সার্বজনীন ভাতৃভাব, ধর্মমতের উদারতা এবং ত্যাগের আদর্শের উদ্ভব হয়েছিল। বাংলার খ্রিস্টীয় সাহিত্য ছিল বৌদ্ধ, হিন্দু ও মুসলমানদের ত্রিবেদী সংকট। প্রায় 1657 সালে জেবল মুল্ক শ্যামরোগ কাব্যে কবি আকবর লিখিয়াছেন, বিনয় করিয়া বন্দি ফেরিস্তার পথ, শ্রুতি বলে ফেরিস্তা যে হিন্দুর নারদ, ভক্ত সিংহাসনে বন্দি আল্লাহর দরবারে, হিন্দু বলে ঈশ্বর যেন জগৎ প্রচারে। একবার এক গ্রামে একটি কঙ্ক নামে এক হিন্দু কবির বাসি শুনিয়া তাহার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাদের মধ্যে একটি পুরো শিষ্য সম্পর্ক স্থাপিত হয়। পীরের আদেশে কবি কঙ্ক বিখ্যাত সত্যপীরের কাহিনী রচনা করে। আমরা ওদের জানি না এই সত্যপীরের কয়েকটা লাইন আমি পড়ি। সর্বদা নিকটে থাকে ভক্তিপূর্ণ মনে, চরণে লুটায় তার দেবতার জানে, তারপর জাতি ধর্ম সকল ভুলিয়া পীরের প্রসাদ খায় অমৃত বলি। এই পল্লী সাহিত্য হিন্দু মুসলমানের রচিত এত গাথা আছে যা বলিয়া শেষ করা যাবে। দীনেশচন্দ্র সেন তার বইয়ে কয়েকটি বিখ্যাত পল্লী গীতিকার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে। তার মধ্যে একটা হলো মানিকতারা, প্রায় 800 লাইনের সেই কাব্য। কাহিনী একটা দরিদ্র নাবিককে নিয়ে। প্রথমেই এই কাব্যটির ব্রহ্মপুত্র নদীর বর্ণনা দিয়েছেন এইভাবে,
এদেশের উত্তর মাথালে আছে নদী বরাবর, নদী নয় রে সাত সমুদ্র, দেখতে ভয়ঙ্কর। দেশের লোক কাকে তারে ব্রহ্মপুত্র কয়, আওয়াজ করে ব্রহ্মদৈত্য, অনেক তরে হয়। এই কপটার শেষের দিকে কয়েকটা লাইন আমাদের কাছে খুব পরিচিত। সেই বিখ্যাত লাইন, পীড়িত যতন পীড়িত রতন, পীড়িত গলার হার, পীড়িত কইলাতে যেজন কত যেমন তার। তিন বা 400 বছর আগে আরেকটি বিখ্যাত কাব্য ছিল কাকুত্তরা বা মনসুকানা। গীতি কাব্যটি চট্টগ্রামের গায়কদের কাছে সংগ্রহ করেন আশুতোষ চৌধুরী। তিনি পটিয়া থানার নিবারণ সুতারের বাড়িতে সেকান্দার গায়কের মুখে এই গানটি শুনেছেন। 8 ঘন্টা ধরিয়া এই গানটা পালানি গাইয়াছিল। এটার অনুবাদ শুনে ইউরোপিয়ান পণ্ডিতগণ বিমোহিত হয়েছেন। পালাটার নায়ক মনসুর টাকা। সেই তো জঙ্গলে মনসুর ধরে অবিরত, ভুইয়ের মানুষ তারে ভাবে ভাবসার লোকের মতো, বাপ নাইরে মা নাইরে, নাইরে বাড়ি ঘর, ডাকাতি করিয়া করে জঙ্গলের ভিতর। আরো কয়েকটি বিখ্যাত পালা হলো ভেলোয়া। এটি একটি ঐতিহাসিক কাব্য। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এখনো ভেলোয়া বেঁচে আছে। নিজামুদ্দিন আউলিয়ার গল্প নিয়ে নিজাম ডাকাত সুবিখ্যাত। এর মধ্যে একটি বিখ্যাত হলো আয়না বিবির কাব্য। আমি এটার গল্পটা একটু বলি। আয়না বিবির কাব্য তাহলে হয়তো আপনাদের কিছুটা আইডিয়া হবে। আয়না বিবির কাব্যটি একটি পল্লী বালিকার করুণ ইতিহাস। আয়না বয়সের মুহূর্তে উজ্জ্বল সহদাগরকে দেখিয়েছিল। সেই প্রথম দেখাতেই সে মুগ্ধ হইল। কিশোরীর রক্তিম গণ্ডের আভা, এটা আমি ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা থেকে পড়ছি। উনি জোগাড় করেছেন। কিশোরীর গণ্ডের আভা অস্তগামী সূর্য দেখিল, আর দেখিল মুগ্ধ তরুণ সদাগর। তার মধ্যে কোনো কথাই হইল না, কিন্তু নয়নের যে কথা হইল তার হৃদয়ের অন্তর্জামী জানি নেই। আয়নার বাবা একজন বিরল বসতি নদীর শিক্ষতা ভূমিতে বাস করিতেন। তিনি সদাগরের পিতার মধ্যে ছিলেন, বৃদ্ধ হইয়াছেন। তিনি মরিলে আয়নার কি হইবে ইহা ভাবিয়া আকুল। সাধু উজ্জ্বল পিতার মনের আকুতি ছিলেন এবং মনের মধ্যে তখন মধ্যে চলিয়া গেলেন। বাড়ি ফিরিয়া তার মনে স্বস্তি নাই। বাণিজ্যের ছলে পুনরায় যাত্রা করিলেন। এইবার অর্থের সন্ধানে নয়, সেই হরিণ নারায়ণকে খুঁজিতে। নৌকাডুবি হইল। উজ্জ্বল সাধু বনে জঙ্গলে 6 মাস ঘুরিলেন। আয়নার বাসস্থানে যাইয়া শুনিলেন তাহার পিতার মৃত্যু হইয়াছে। কিন্তু আয়না কোথায় তাহা কেউ বলিতে পারিল না। বহু পল্লী ঘুরিয়া এই তরুণ মুসাফির এক সন্ধ্যায় রঞ্জন গৃহের ধোয়া ও প্রদীপের আলো দেখিয়া এক গৃহে ভিক্ষার জন্য ফিকির ছাড়িলেন। সে কদাচিৎ কিছু খায়। ভিক্ষার অর্থ আয়নার সন্ধান করা। গ্রামের বুড়িরা বলিল এই ফকির মুসাফির নহে, যার চোখের ভাবে বোঝা যায় সেই যুবক প্রেমের দেওয়ানা। পূর্বে বর্ণিত বাড়িতে সে উপস্থিত হইয়া ভিক্ষার জন্য হাত দিল। সেই গৃহ হইতে তাহাকে ভিক্ষা দেওয়ার জন্য এক নবীনা নারী উপস্থিত হইলেন। সেই নারী সে আয়না। পিতার মৃত্যুর পর সে এক আত্মীয় বাড়িতে আশ্রয় হইয়াছিল। উভয়ের জন্য চিরপিপাসিত। সদাগর তাহাকে পরম যত্নে বাড়িতে লইয়া ধুমধামে সত্যি বিবাহিত করিলেন। বিবাহিত জীবনে সেই কয়েকটি বছর কত সুখের। এটা আয়না বিবি কাব্যের এইভাবে লেখা আছে। মায়ের ভুলিয়া রাখা পিন্ডি গানের কই, সোয়া মেরে খাওয়ায় কন্যা, গামছা বাদর লই। সারাদিন খাটি সাধু, পায় নারীর সঙ্গ, কাছের ধারাইয়া কন্যা বাতাস করে অঙ্গ। ঠান্ডা নদীর পানি আনি খাওয়ায় স্বামীরে, আসমান তারা সারিতার বাতাসতে উড়ে। উজ্জ্বল সাধু হাটে যায়, কিনা আনবে কি আয়নার লাগি আনে আভের চিরুনি। উজ্জ্বল সাধু হাটে যায় কোনাকুনি পথ, আয়নার লাগি কিনে আনে সোনার একটি নখ। কিন্তু আবার সাধুকে বাণিজ্যে যাইতে হবে। আয়নার শত নিষেধ সত্ত্বেও সে শুনিল না। এই বুঝি সুখের অবসান, শেষ দেখা। আয়নার অন্তর ধরফর করিয়া উঠিল। তখন সাধু কোনো কথাই মানিল না। তখন চোখ মুছিতে বলিল, অভাগিনী কন্যা কহে শুনো পরাণের প্রতি, দেওয়ার ডাকলে তখন বাইন্দ নায়ের কাছি। অভাগিনী আয়না কাঁদে, আমার মাথা খাও, রাইতে শীতে বধূ তুমি না বাহিও নাও।
গেরুয়া ভাঙ্গের বলকে সে দেশে না যাইও, 6 মাসের মধ্যে তুমি ফিরে আসিও। এই বাংলাদেশে আম কাঁঠালে ঘেরা কুন্দ শেফালি অপরাজিতা অতসীপূর্ণ আমিনায় কোকিলের ডাকে কুটিয়ে কুটিয়ে অন্তঃশরীরা নদীর ন্যায় লোকে ধরা সাধ্বী নদীদের অন্তরে অন্তরে ঘুরিয়া যায়, তার খোঁজ কে রাখে? পল্লী কবিরা সেই সন্ধান দিয়েছে। আয়নার গল্প আরেকটু বলি, সব গল্প বলা যাবে না। সে একবার জাহাজটা ডুবিয়ে যায়, আয়না তখন পাগল হইয়া ধরে রবীন্দ্রবাকে ওই সাধু জাহাজ ডুবিয়া যায়, সংবাদ সাধু মারা গিয়েছে। আয়না পাগল হইয়া ঘর হইতে পারে, মানে পাগল হয়ে ওকে ঘুরতে যায়, ঘুরে ঘুরে একদম ফিরে পায়। তারপরে সে তাকে ফিরে নিয়ে আসে, কিন্তু সেই তখন পল্লী সমাজ তাকে গ্রহণ করে না। সে ঘুরে ঘুরে বেরিয়েছে, তখন তার অনেকটা ওই বাধ্য হয়েই সাধু ওই স্ত্রীকে ত্যাগ করে অন্য আরেকটা স্ত্রী গ্রহণ করে। এইবার আয়না অকথা দুঃখের ভাষা বুঝিয়ে গিয়েছে, শুধু সে কাহাকে বলিতে পারিল না। সে জঙ্গলে জঙ্গলে না খাইয়া ঘুমাইয়া কাটায়, স্বামীর মুখখানে সর্বদা মনে পড়ে। মুক্তার ন্যায় অশ্রুগন্ধ ঢুকিয়া পড়ে, বন ফুলের ন্যায় অশ্রু অলক্ষিতে শুকাইয়া যায়। এইভাবে লেখা আছে, প্রভাতকালেতে কন্যা কি কাম করিল, পুরঙ্গিয়া নারীর দেশে অমৃতে করিল, আগা দড়ি পাটে কোমর বাঁধিয়া কপাতে বাঁধিল কন্যা উপদা করিয়া, গলায় করিল কন্যা লাগা দেওয়া মালা, মাথায় তুলিয়া লইল বেনাতি ছাড়া, সারা বন্দি কুঞ্জরিয়া নারীর সঙ্গে যায়, বেসাদি করিতে তারা পাইল দেওয়ার। একটা বড় একটা বিখ্যাত আয়রন বিখ্যাত কিছুটা আপনাদের আইডিয়াটা করলাম। আবার তখন আয়না যখন ফিরে আসলে দেখলো তার বাড়িতে ওর স্বামী অন্য সংসার করছে, সে সুখে আবার ফিরে যাচ্ছিল। এই খবরকে আবার সাধু আবার সে আবার বেরিয়ে গেল, তার সে জঙ্গল জঙ্গল ঘুরে আর কি। এইটাই হলো কাহিনী, কিন্তু অনেক নাম আপনার 100 লাইনে 100 লাইন 1000 লাইন। ডক্টর দীনেশ চন্দ্র লিখেছেন, আয়নার পরিণাম ও উচ্চ সাধু অনুতাপ করুণার প্রশ্রব। উনি এটাকে অনেকটা ডেনিসনের একটা গল্প আছে, আর্ডেন এবং অ্যানি একটা গল্প, এই করুণ রস সৃষ্টি করতে পারে না ওনার মধ্যে। আয়নার যে করুণ রস সেটা ডেনিসনও সৃষ্টি করতে পারেনি। এনিকে দিয়ে ঘটা করিয়া এনিকে শ্রাদ্ধ করাইয়া কাব্য সুন্দর থেকে মাঠ করিয়া ফেলিয়াছিল, এই জন্য সেটা করেন নাই আর কি। মানে এটা যে বিশ্বমানের সাহিত্য সেটা বোঝাই করে দেখতে পারি। মোটা কথা হলো আমরা ময়মনসিংহ গীতিকার বহুয়া বেহুলা সোনাবিনী ইত্যাদি সম্বন্ধে জানি। এছাড়াও আলাওয়ালের পদ্মাবতী বা এরকম আরো কাব্যের কথা উল্লেখ করা যায়। আমরা মোটামুটিভাবে মনে করি যে টেকটার ঠাকুরের আলালের ঘরে তোলা কিংবা কালীপ্রসন্ন সিংহের নতুন কাচন নকশা কিংবা বঙ্কিমচন্দ্র, আধুনিক যুগের রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র, ইহারাই আমাদের কথা সাহিত্য শুরু করিয়েছে। কিন্তু আসলে সেটা সত্যি না। বিগত 1000 বছর যাবৎ বাঙালি কথা সাহিত্যে রাজত্ব করে এসেছেন এই ধরনের লোক। একবার এই সকল গল্পের ভান্ডারে প্রবেশ করুন, এটা হলো ডক্টর দীনেশ চন্দ্র সেনের কথা। বিদেশি আমরা এতটা জানি না, কিন্তু বিদেশি সমালোচনার প্রকৃত ধরি তাহারা এই গল্প সাহিত্যের প্রশংসা করিয়েছিলেন তার স্তবের মতো। আমি জাস্ট কয়েকটা আমি কয়েকজন বিদেশি লেখকের আমাদের পল্লী সাহিত্যকে বলি যে আমেরিকান সমাজটা ফেলে লিখেছেন, এই সকল গীতিকার ইংরেজিতে লিখছেন। হ্যাঁ
এই সেই সব গীতিকার স্বাধীন সব যেসব ছবি সৃষ্টি হইল তা ভারতের ইতিহাসের এই তথ্য উপলব্ধ হইল যে এদেশের বার্ধক্যের জড়তা এখন আসে নাই, ইহা কেউ বলছি অব্যাহত আছে। এই সকল জাতি এখনো প্রাচীন হইয়া তাদের পূর্বপুরুষের কীর্তি ও দেশ গড়িয়া তুলিবার কথা বলে নাই। আমি এই সুপ্রাচীন বাংলাদেশ অক্ষুণ্ণ যৌবনের সঙ্গীগত সাহসিকতা পরিচয় পাইয়া অতীব বিচ্ছুতি হইয়াছি। সুপ্রসিদ্ধ শিল্প সমালোচক রজনস্টাইন লিখিয়াছেন, এই গীতিকাগুলি আমার কাছে সাহিত্যের শ্রেষ্ঠতম অবদান মনে হইয়াছে। ইহার সৌন্দর্য নাট্যকলার প্রতিটি গীতিকার ভারতের সেই ভূয়সী স্ত্রী অথচ ভবময় বিলম্বিত নারীর কথা বলি। আরেকটা জিনিস করি, সেটা হলো যেমন ভারতীয় শিল্পের বিখ্যাত সমালোচক বা কথাশিল্পী ফরাসি মহিলা হেগ লিখিয়াছেন, আমি 20 বছর যাবৎ ভারতীয় সাহিত্য অধ্যয়ন করিয়াছি, কিন্তু সহসায়ী অতুলনীয় অপূর্ব রসের ভান্ডার মানে বাংলা প্রাচীন সাহিত্য। খনিকায় ঢোকার স্বপ্নেরও আলোচনা ছিল। এই গীতিকাগুলি জগতের সাহিত্যের প্রথম পঙ্ক্তিতে স্থান পাইবার যোগ্য। যুগে যুগে পাঠক্রম ইহার নব নব সৌন্দর্য আবিষ্কার করিবেন। ইহাদের নারী চরিত্রগুলি কি অপূর্ব! শেক্সপিয়ার বা রেসলির নারী চরিত্র ন্যায় ইহার প্রতিভারে প্রথিত হইবার যোগ্য। কারণ আমরা দেখতে পাই, শুধু মানে আমরাই জানি না, কিন্তু বাইরের অনেক সমালোচকরা আমাদের এই প্রাচীন কাব্যকে অনেকটা শেক্সপিয়ার কবির সাথে তুলনা করেছেন। কিন্তু আমরা খুব মানে আমাদের প্রজন্ম তো বটেই, নতুন প্রজন্ম তো বটেই, আমাদের প্রজন্ম অনেক কিছু জানে না। এই কয়েকজন ডক্টর দীনেশচন্দ্র নামহক, ডক্টর নামহক তারা অনেক জোগাড় করেছেন, অনেক কিছু তো হারিয়ে গেছে। কিন্তু তারপরেও এটা হারিয়ে দেওয়া, এটা হারানো উচিত না। মানে কিছুদিন আগে মনে আছে দেখলাম যে কাজল রেখা, তাই না, একজনকে সেলিমাল দিন বোধ কাজল রেখা কাব্যটা একটা সিনেমা করেছে। আমার মনে হয় এই যে কাব্যগুলি শুধু যে গল্পটা না, এটার চরিত্র, এটার মধ্যে ইতিহাস, সাহিত্যটা আছে, সব কিছুই আছে, এবং এটার বাক্য বিন্যাস বা ছন্দময় বাক্য ইত্যাদি ইত্যাদির ভিতরে ঢুকলে এটা যে কেউ পছন্দ করবে। আমার মনে হয় আমাদের এই সাহিত্য ভাণ্ডার যাতে আমাদের পুরো নতুন প্রজন্ম জানতে পারে, সেটার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ।